নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। একটা আলোচিত হাদি হত্যাকাণ্ড নিয়ে স্রেফ একটা নাটক মঞ্চস্থ করলো বাংলাদেশের পুলিশ, বিশেষ করে গোয়েন্দা পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজকে তারা ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে, একটা ব্রিফিং করেছে বিকেলে। এই ১৭ জনের এই হত্যাকাণ্ডে তারা বলছে, পুলিশ বলছে যে এইটা ফয়সাল করিম মাসুদ, যে মাসুদ এতদিন ধরে আলোচিত, সেই মাসুদই হত্যা করেছে, শ্যুট করেছে এবং এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, মিরপুরের ওয়ার্ড কাউন্সিলর এবং যুবলীগের নেতা। ১৭ জনের মধ্যে এই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, বাপ্পি সহ মানে মাসুদের বাবা, মা, বোন জামাই, তার গার্লফ্রেন্ড এবং তাকে কথিত যে পালাতে সহায়তা করেছে সেই ফিলিপ সহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এটা নিয়ে আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যে ফয়সাল করিম মাসুদ মানে কি উদ্দেশ্যে, কেন এই হাদিকে মার্ডার করবে বা খুন করবে আর কি, কিংবা সে কি পেশাদার কিলার কিনা আর কি। পেশাদার কিলার হলে তার আগের কোনো এই শুটিংয়ের ইনসিডেন্ট আছে কিনা, বা তার পিসিপিআরে প্রিভিয়াস ক্রিমিনাল অফেন্স বা অপরাধ তার আছে কিনা, বা শ্যুট করার এক্সপেরিয়েন্স আছে কিনা। কারণ এই শ্যুটটা, হাদিকে গুলি করার দৃশ্যটা তো আপনারা সকলেই দেখেছেন। মানে একেবারে নিখুঁতভাবে পরিকল্পনায় দুটি চলন্ত ভেহিকেল থেকে একটা মাত্র গুলি খরচ করে একটাই সাকসেস হয়েছে এবং সেইটাতে হাদি মারা গিয়েছে। হাদির মৃত্যু নিঃসন্দেহে একটা মর্মান্তিক ঘটনা। এটা নতুন করে বলার কিছু নাই আরকি। কোনো মৃত্যুই আমরা চাই না। কিন্তু এই যে এই ঘটনাটা নিয়ে টালমাটাল একটা রাজনীতি, একটা উত্তেজনাকর পরিস্থিতি, ইনকিলাব মঞ্চের প্রতিদিনের অ্যা একটা আন্দোলন, সড়ক বন্ধ করে রাখা, বিশেষত সরকার পতনের ডাক দেওয়া আরকি। ১২ ফেব্রুয়ারি ১২ জানুয়ারি তাদের ১ মাস পূর্ণ হবে এই ঘটনার। এই ১ মাস পূর্ণের মাথায় তারা সরকার পতনের আন্দোলনে যাবে বলে ঘোষণা দিয়েছিল। ফলে তড়িঘড়ি করে গোয়েন্দা পুলিশ তড়িঘড়ি করে এইটা একেবারে একটা ক্লুলেস মার্ডার, যেহেতু মিডিয়া এবং একটা সুনির্দিষ্ট মিডিয়া আরকি, আমি সকল মিডিয়া বলব না, একটা সুনির্দিষ্ট মিডিয়া ইচ্ছে করে এই একটা গল্প বাজারে ছেড়ে দেওয়ার পরে পুলিশও সেই দিকে ধাবিত হয়েছে। ধাবিত হয়ে সেই ফয়সাল করিম, ১ম এ কিন্তু তারা বলেনি। আপনারা খেয়াল করবেন যে যখন ফয়সাল করিমের নাম ১ম আসলো তখন কিন্তু তারা ফয়সাল করিমের নাম আ মুখ দিয়ে উচ্চারণও করেনি আরকি। কিন্তু সোশ্যাল মিডিয়ার চাপ এবং মিডিয়ার চাপের কারণে এক পর্যায়ে তারা বলল যে ফয়সাল করিমকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করলো। তারপরে আস্তে, আস্তে ফয়সাল করিমকেই অ্যা অ্যা দিকেই ধাবিত হলো এবং ফয়সাল করিমকেই মেইন শুটার বানিয়ে দিল আরকি। ফয়সালের ভিডিও বার্তাও এসেছে যে সে কি বলেছে, সে কেন মারবে বা তার সাথে, হাদির সাথে তার সম্পর্কটা কি ধরনের ছিল, কি কারণে তার সাথে সম্পর্ক হয়েছিল এবং সে নাকচও করেছে যে না এইটা ইয়া। তা এই ফয়সাল একটা আর্গুমেন্ট তার ভিডিওতে করেছিল যে, আমি কি এত বোকা যে আমি একজনকে মার্ডার করতে যাব আর আমি এইটা পুরাটাই আমার ফ্যামিলিকে নিয়ে যাব, এটা কোনো বিশ্বাসযোগ্য? এই কথাটা আমিও বলেছিলাম। এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কখনো এরকম ঘটনায় পেশাদার কিলাররা যদি কাউকে মারতে পরিকল্পনা করে বা টার্গেট করে বা কাউকে মারে, শুট করে, সে কি তার বাবা-মাকে, সে তো জানেই যে ভাই এইটা একসময় না একসময় ধরা পড়তে হবে। সে তার গোষ্ঠীসুদ্ধ লোকজনকে নিয়ে এরকম একটা মার্ডার করবে, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি বলল, নির্দেশ দিল আর মার্ডার করে ফেলল। এটা বিশ্বাসযোগ্য? স্রেফ একটা গোঁজামিলের তদন্ত শেষ করে, যেহেতু সরকার এটাকে সামলাতে পারছে না, ইনকিলাব মঞ্চকে সামলাতে পারছে না, ইনকিলাব মঞ্চ একটা এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে এই আ যেহেতু সবার মধ্যেই, অনেকের মধ্যেই, সবাই ঠিক বলব না, অনেকের মধ্যেই হাদির মৃত্যুটা নিয়ে একটা ইমোশন তৈরি হয়েছে। সেই ইমোশনে যেহেতু সরকার বিরোধী একটা কথাবার্তাও আসছে, সেহেতু তাড়াহুড়া করে সরকারের নির্দেশে একটা চার্জশিটটা দিতে হবে। যেহেতু তারা একটা আল্টিমেটাম দিয়েছিল যে দ্রুত বিচার শুরু না করলে বা বিচার শেষ না হলে তারা সরকার পতনের আন্দোলনে যাবে এবং এটা দিন, দিন বাড়ছিল। তো ফলে
একেবারেই একটা গোঁজামিল। আমি আমার মানে ২০ বছরের ক্রাইম রিপোর্টিং এক্সপেরিয়েন্সে এবং যারা এই ক্রাইম রিপোর্টিং করেন, যারা এইসব বা এরকম অপরাধগুলো আ আইডেন্টিফাই করেন বা ইনভেস্টিগেশন করেন, তারাও মানে একেবারে সোজাভাবে বলবেন যে এইটা আসলে অ্যা একেবারে গোঁজামিলের একটা তদন্ত, একটা বাকওয়াস তদন্ত। এইটা জাস্ট একটা শো আপ। এগুলা এরকম তদন্ত অতীতেও হয়েছে। অতীতের বিভিন্ন সময়ে আ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গুলশানে আ একজন বিদেশি নাগরিক, তারপর সৌদি আরবের দূতাবাসের একজন কর্মকর্তা একবার মারা গিয়েছিলেন। সেইটার ঘটনাতেও একটা বাকওয়াস, যেহেতু প্রেশার আছে বিদেশি, একটা বাকওয়াস তদন্ত করে ২-৪ জন ক্রিমিনালকে ধরে অন্য সংশ্লিষ্টতা নাই ধরে তারা চার্জশিট দিয়ে দিয়েছে। তো ঠিক হাদির বেলায়ও সেরকম একটা ঘটনা ঘটলো। বলা হচ্ছে যে এই মানে একটা মার্ডার হলে পরে তার কিন্তু একটা উদ্দেশ্য থাকে যে কি উদ্দেশ্যে, কেন, কি উদ্দেশ্যে হাদিকে এই রনি বা বাপ্পি নির্দেশ দিল। বাপ্পি কি সেরকম নির্দেশের পর্যায়ের কোনো লিডার কিনা? বা রনি এই ফয়সাল করিম মাসুদ কি এই পেশাদার কিলার কিনা? এগুলো আসলে একটু এনালাইসিস করা দরকার। এগুলা যদি সুতোয় সুতো না গাঁথতে পারেন সুই সুতো দিয়ে, তাহলে আসলে এইটা এখন তো জোরপূর্বক হচ্ছে। মানে জোরপূর্বক হয়তো বিচার করে এদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্রুত শুনানি করে এটার একটা রায়ও দিয়ে দিবে। কারণ ইনকিলাব মঞ্চের যেহেতু আন্দোলন চলছে, হইতে পারে যে ইলেকশনের আগে এরকম একটা রায়ও দিয়ে দিতে পারে আরকি। কিন্তু এইসব আসলে ভবিষ্যতে যথাযথ তদন্ত এবং বিচার হইলে পরে এগুলো একটাও টিকবে না আরকি। ১ম কথা হলো যে পুলিশ বলছে অভিযোগপত্রে আ তারা বলেছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নিয়ে হাদি অনেক বেশি প্রতিবাদ করেছে, তাদেরকে গালাগালি করেছে, তাদেরকে আওয়ামী লীগ ছাত্রলীগের বিরুদ্ধে অনেক কথা বলেছে। সেইজন্যে হাদিকে টার্গেট করেছে। এইটা মানে এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নিয়ে গালাগালি কি শুধু হাদি একাই করেছে? হাদি কি এই সরকারে, ধরেন আমি কথার কথা ধরলাম যে এই যে আওয়ামী লীগ সরকারের যে পতন হলো, এই পতনে মানে ৫ আগস্টের আগে বা ৫ আগস্টের সময় হাদি কোনো ক্যারেক্টার ছিল, পরিচিত ক্যারেক্টার ছিল? যে হাদির কথা এরকম তাকে প্রতিশোধ নিতে গিয়ে তাকে হত্যা করতে হবে, টার্গেট করতে হবে। হাদি কি সেরকম কোনো ক্যারেক্টার আগে আপনারা কেউ চিনতেন? আমরা কেউ চিনতাম তাকে? তাকে তো চিনেছি ৫ আগস্টের পরে তার গালি সমৃদ্ধ বক্তব্যগুলোর জন্য এবং ভাঙচুরের বক্তব্যের জন্য এক পর্যায়ে সে ইনকিলাব মঞ্চ নানা জায়গায় ভাঙচুর করে এবং সে নিজেও স্বীকার করেছে যে আমাকে ভাঙার জন্য ডাকে আরকি। তখন সে আস্তে, আস্তে তার একটা পরিচিতি এসেছে। কিন্তু যদি আওয়ামী লীগ কাউকে বা ছাত্রলীগ কাউকে যদি টার্গেট করে থাকে, তাহলে তো টার্গেট করার কথা এই যে যেই আন্দোলনের কারণে তাদের পতন হয়েছে, তাদের মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, চলে যেতে হয়েছে দেশ ছেড়ে এবং সমস্ত সিনিয়র আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ঘরবাড়ি জ্বালিয়ে মানে দিয়েছে, তারা পালিয়েছে, একেবারে একটা বাজে সময় পার করছে। তাহলে এইটার শুরুটা যারা করেছে, লিডার শিপে যারা ছিল, লিডিং যারা দিয়েছে, তাহলে তো টার্গেট করার কথা তাদের। মানে আপনারা জানেন যে কারা এটার মানে লিডিং এ ছিল, কারা মাস্টারমাইন্ড ছিল, কারা অর্গানাইজড করেছে, এগুলো তো সব দিনের আলোর মতো পরিষ্কার। তো যদি টার্গেটই করে, যদি ক্ষোভই থাকে, যদি বিক্ষুব্ধ হয়ে এর প্রতিশোধ নিতে চায়, তাহলে তো আসলে টার্গেট করার কথা ওইসব লিডারদের যারা এ মানে লিডারশিপে ছিল। হাদি কোত্থেকে এসে হঠাৎ করে হাদি প্রতিপক্ষ হয়ে যাবে আরকি। এইটা একেবারে সাধারণ কমন সেন্স এ যদি আপনি আ মেলাতে যান, তাহলে এটা মনে হবে যে একেবারে বাজে বরং বাখোয়াজ আরকি। বরং হাদি এইটা হতে পারে যে হাদির এই যে ১ম আমি বললাম যে গালাগালি করে পরিচিতি পেয়ে যখন সে বুঝতে পেরেছিল যে রাজনীতিটা আসলে এই গালাগালি রাজনীতি দিয়ে বাংলাদেশে অ্যা সস্তা জনপ্রিয়তা পাওয়া যায় কিন্তু ধারাবাহিকতা রক্ষা করা যাবে না বা মানে স্থায়িত্ব থাকবে না। তখন কিন্তু তার মধ্যে একটা ট্রান্সফরমেশন হয়েছে এবং সে আস্তে, আস্তে একটা সহনশীল রাজনীতি এবং সে কিন্তু তারপরে কিন্তু এই যে তার মৃত্যুর আগে সে কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগের পক্ষেও কথা বলেছে। এবং ছাত্রলীগের লোকজনকে এই যে যেমন যদি মাসুদের কথাই ধরি, ফয়সাল করিম মাসুদ ছাত্রলীগের একসময় ছাত্রলীগ করেছে। তাকেও সে সঙ্গে নিয়েছে।
তাহলে তো তার সঙ্গে নেওয়ারই কথা ছিল না। তা মানে ছাত্রলীগ বা আওয়ামী লীগ তো তাকে টার্গেট করার কথাও ছিল না। সে তো বলেছেও যে আওয়ামী লীগ ছাড়া কি নির্বাচন করা যাবে কিনা আরকি, বা আওয়ামী লীগের যারা ভালো লোক, যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের পক্ষেও সে কথা বলেছে। তাহলে তারা কেন তাকে টার্গেট করতে যাবে? বরং হাদী যে একটা জনপ্রিয় ক্যারেক্টার হয়ে উঠছিল, এইটা আরেকটা পক্ষ যারা এতটা জনপ্রিয়তা পায়নি সেটা একটা হইতে পারে যে তাকে ফেলে দিয়ে আ তার এই জনপ্রিয়তাটাকে মানে জেলাসি ফিল করে তাকে সরিয়ে দেওয়া দুনিয়া থেকে, এইটাও একবারে লেম। আমার কাছেও আমি মনে হয় মূল যেটা আসলে এর নেপথ্যের কারণ সেটি হলো আ একটা বিশৃঙ্খলা তৈরি করা আরকি। বিশেষ করে একটা প্ল্যান ছিল যে নির্বাচনটাকে যেন আটকানো যায়। হাদীর মতো একজন, যেহেতু তার একটা বড় রাজনৈতিক দল নাই, তার ব্যাকআপটা সেরকম নাই। সে আবার আ এনসিপিকেও গালাগালি করছিল। এনসিপির নেতাদেরকে আ দুর্নীতিগ্রস্ত বলে প্রকাশ্যে সে দিয়েছে, বক্তব্য দিয়েছে। তাহলে তো তাদেরও তো টার্গেট মানে করার কথা আরকি, যে আমাদের বিরুদ্ধে বিপ্লবের পক্ষের লোক, কথিত বিপ্লবের পক্ষের লোক হয়ে আমাদের বিরুদ্ধে বলছে যে আমরা টাকা পয়সা কামিয়েছি, পালিয়ে যাবো। তো তাদের টার্গেট করার কথা ছিল আরকি। তারাই তার টার্গেট করার কথা। কিন্তু বিষয়টা জাস্ট একটা পলিটিক্যাল মোটিভেটেড, যেহেতু আওয়ামী লীগ এখন পলাতক এবং ফয়সালের নাম এসে গেছে মিডিয়াতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। আপনারা খেয়াল করবেন, আমি এটা আগেও বলেছি যে একটি জামাত সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান, একটি গ্রুপ ফ্যাক্ট চেকারের নামে তারা এইটা নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি করেছে, এবং কিছু ছবি, যেই ছবি আসলে অন্ধকারাচ্ছন্ন ছবি, যেটা দিয়ে কোনো মেলানো যায় না, সেই ছবি, মোটরসাইকেল, সেগুলো দিয়ে আসলে তারা মিলিয়েছে যে এই হাদীর খুনি, এবং তারপরে এইটা নিয়ে একটা হইচই করে এস্টাবলিশ করে ফেলা হয়েছে যে মানে ফয়সালী হাদীর খুনি। আমি এর আগে বলেছিলাম যে আ এইটার অন্যতম একটা প্রমাণ লাগবে হলো যে, যেই অস্ত্র দিয়ে গুলি করেছে, সেই অস্ত্র সাথে ব্যালিস্টিক পরীক্ষা, মানে ঘটনাস্থল থেকে যে গুলির খোসা উদ্ধার করা হয়েছে সেগুলো দিয়ে ব্যালিস্টিক পরীক্ষা যদি মেলে, সেটা একটা পার্ট, মানে বস্তুগত তদন্তের একটা পার্ট, যে হ্যাঁ, এই অস্ত্র উদ্ধার করেছি, এই অস্ত্র দিয়েই এখানে গুলি হয়েছিল, এটার আরকি। এইটা এখন মনে হচ্ছে যে সরকারের প্রেশার এবং পুলিশ নিজেদের গা বাঁচানোর জন্য, এবং এই আ মানে যে চাপ, এই চাপটাকে এড়ানোর জন্য এইটা একটা আ প্রেস ব্রিফিং আমি শুনলাম যে বলেছে যে তারা ব্যালিস্টিক পরীক্ষায় আ পজিটিভ পেয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এইটা আসলে একেবারে রাষ্ট্রীয় গেম, যেহেতু এইটা ওই পরীক্ষায় পজিটিভ লেখা, এইটা আসলে এখন আর বিশ্বাসযোগ্য না। আপনার মনে রাখতে হবে যে একটা ছেলে এরকম একজন কিলার, একজন শুটার, এরকম নিখুঁত গুলিকারী, তার মানে ক্রিমিনাল হিস্ট্রি, তার এইটা আসলে অপরাধ বিজ্ঞানের ভাষা দিয়েও আপনাকে এনালাইসিস করতে হবে যে এইটা সে এই এত শার্প শুটার, মানে আগে শুট না করলে পরে এত শার্প শুটার সে হতে পারবে কিনা, তার উদ্দেশ্যটা কি, এবং সর্বোপরি সে এই শুট করে সে সেই আর্মস নিয়ে তার বাড়িতে গিয়ে বাড়ির পাশে রাখবে, এইটা একেবারেই বিশ্বাসযোগ্য কোনো কিছু না আরকি। কারণ সাধারণত কখনোই পেশাদার কিলাররা এই এটা একটা ট্রেন্ড যদি আপনি এনালাইসিস করেন, এই ট্রেন্ডই আছে যে এইটা আসলে যারা শুট করে তারা স্পটে এসে আ আরেক পার্টি এসে আ তাকে আর্মস দেয়া যায়। সে গুলি করার পর আর্মসটা আবার কিছুদূর গিয়ে সে আর্মসটা আরেকজন পার্টিকে দিয়ে দেয়। আরেক পার্টি সেটা ক্যারি করে, এবং সে শুটার অন্যদিকে সে তার সেফ এক্সিট সে ঠিক করে রাখে যে কোথায় গিয়ে কতদিন সে আত্মগোপনে থাকবে। তো মানে ফয়সাল যদি এরকম একটা বাপ্পির নির্দেশনায় যে বলা হচ্ছে যে এরকম একটা প্ল্যান করে, প্ল্যান্ড ওয়েতে সে গুলি করেছে, আ এই এইটা তাহলে সে কেন সেই আর্মস নিয়ে সে নিজেই ক্যারি করে মোটরসাইকেল চালিয়ে তার বাসায় যাবে, বাসায় গিয়ে তার বাবাকে দিয়ে সেই আর্মস আরেক জায়গায় পুকুরে ফেলবে নরসিংদী নিয়ে। এইটা আসলে একেবারে অবিশ্বাস্য। একেবারে মানে হাই ভোল্টেজ একটা নাটক মঞ্চস্থ করার মতো পুলিশ করলো। এইটা আ মানে সাধারণ দৃষ্টি দিয়ে, সাধারণ একটু সেন্স ব্যবহার করলে পরেই আসলে এটা মনে হবে যে এটা বিশ্বাসযোগ্য না। এটা অ্যা দায় সারা একটা দায়, যেহেতু মূল খুনিকে বের করতে পারছে না, সেহেতু যাদের উপরে অ্যা জনগণের, পাবলিকের একটা সেন্টিমেন্ট আছে যে এই হয়তোবা খুনি, ধারণা আছে, সেই অ্যাজাম্পশন থেকে
ওই পুরো মানে তার গোষ্ঠীটাকে, তার পুরো ফ্যামিলি মেম্বারদেরকে জাস্ট একেবারে বলি দেওয়ার মতো আরকি, বলি দেওয়া হলো আরকি। মানে এখন বলছে যে তার বোন এবং বোন জামাই তারা পলাতক, মানে তাদেরকেও ধরবে, চার্জশিটভুক্ত করেছে আরকি। মানে কি বলবো আরকি যে ই কোনোভাবেই মানে একজন কিলার কোনোভাবেই সে তার পরিবারের এত বড় একটা প্ল্যান, এটা তো মানে সব নিজের ১ কান দিয়ে ২ কান হওয়ার কোনো সুযোগই নাই। সে করবেই না আরকি। কখনোই না। যে এটা একটা সেনসিটিভ ঘটনা, সেনসিটিভ মার্ডার হবে আরকি। এটা বাংলাদেশে একটা হাইপার টেনশন এ নিয়ে যাবে। তো সেই ঘটনা, সেই ঘটনার আলামত, সেই ঘটনা সে তার বান্ধবীর সাথে শেয়ার করবে, স্ত্রীর সাথে শেয়ার করবে, বোনের সাথে শেয়ার করবে, বোন জামাইয়ের সাথে শেয়ার করবে, বাবার সাথে শেয়ার করবে, মানে বৃদ্ধ বাবা-মায়ের সাথে শেয়ার করে তাদেরকে দিয়ে অস্ত্র নিয়ে রাখবে। মানে খুবই হাস্যকর। একদিন দেখবেন যে এই রহস্য একদিন না একদিন তো উদ্ঘাটন হবে এবং আজকে যারা এইসব এই যে বানোয়াট চার্জশিট দিচ্ছে, তারাও আমার ধারণা যে একদিন নিজেরাও অনুতপ্ত হবেন। মানে ভেতরে, ভেতরে তাদেরকে কুরে খেতে হবে যে এরকম একটা আ ঘটনায়, নৃশংস ঘটনায় তারা সরকারের চাপে পড়ে বাধ্য হয়ে বা অদৃশ্য কোনো চাপে বা প্রেশারে তারা একটা মিথ্যে বানোয়াট একটা এই চার্জশিট এবং একটা পরিবারকে ফুললি ধ্বংস করে দিল আরকি। এইটা তাদেরকে নিজেদেরও ভেতরে, ভেতরে সারাটা জীবন কুরে খাবে এবং যদি কখনো সময় আসে এই লোকগুলাকেও, এই কর্মকর্তা, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাগুলাকেও কিন্তু একসময় বিচারের মুখোমুখি হতে পারে। হতে পারে। ধন্যবাদ সবাইকে।